অনেক বড় বড় জমিদার, দেখেন কোটি কোটি টাকার মালিক, মনে করেন অনেক সম্পদ ছিল তাদের, তারা কিন্তু এই কবরস্থানে শুয়ে আছে। দিনাজপুর শহর থেকে 9 কিলোমিটার দূরে, এটাকে বলা হচ্ছে আউলিয়াপুর ইউনিয়ন এবং ঘুঘুডাঙ্গা বলা হয়। ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি বললে অনেকে এখানে আনে দিবে। উনি হচ্ছে এখানকার স্থানীয় মানুষ। তো উনি হচ্ছে কাজ করলো, মাঠে কাজ করে আসতেছে। আপনাদের নিজস্ব জমিতে কাজ করেন নাকি? সাঁতার জানি না বলে পানি কিন্তু প্রচুর ভয় পাই, ভয় লাগে আমাকে অনেক। তো বন্ধুরা, আমরা এখন আছি জমিদার বাড়ির সেই একজন সদস্য ভাই, ওনার নাম হচ্ছে জাহিদ জাহিদ চৌধুরী। তো উনি আমাদেরকে টোটাল বিষয়টা খুব সুন্দর করে বুঝাই বললো, এবং উনি আমাকে ওনার নাম্বার দিছে যে ওনার সাথে কন্ট্যাক্ট করে আমি যেন ওনার বইটা নিই। একটা বই আছে এই জমিদার বাড়ির সম্পর্কে, না একটা বই আছে, সেই বইটা যেন নিই। এবং আমরা এখন বর্তমানে আছি সেই জমিদার বাড়ির কবরস্থান, পারিবারিক কবরস্থানের সামনে, এবং এটা হচ্ছে ওনাদের কবরস্থান, এবং এইটা পুরোটা হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান। এবং আরেকটা কবরস্থান আছে যেটা হচ্ছে পাশেই, তাই না? এটা হচ্ছে বড় বাড়ি কবরস্থান। বড় বাড়ি কবরস্থান। আচ্ছা, এটা হচ্ছে বড় বাড়ি কবরস্থান, তার পাশে একটা আসে, ওটা হচ্ছে ছোট বাড়ি কবরস্থান। তো উনি যেটা বলছিলেন হচ্ছে যুদ্ধের সময় 1971 সালে ওনাদের মুক্তিযোদ্ধারা কিন্তু পাক হানাদার বাহিনীরা বম ব্লাস্ট করে কিন্তু এই বাড়িটাকে ধ্বংসস্তূপে তৈরি করে দিয়েছে এবং লুটপাট করেছে। অনেক সরঞ্জাম ছিল, অনেক হচ্ছে স্বর্ণের থালি ছিল, স্বর্ণের কই মাছ ছিল, এবং স্বর্ণের চেয়ার ছিল যেটা এখন জাদুঘরে আছে। তো এই জিনিসগুলো কিন্তু লুটপাট করে নিয়ে গেছে। তো আপনাদেরকে আমরা আরো কিছু দেখাবো, এই জায়গাটা আবার ঘুরে দেখাবো আশেপাশে, এবং ছোট কবরস্থানটাও দেখাবো, এবং বড় কবরস্থান হচ্ছে এটা। এখানে সবারই নাম দেওয়া আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে তার ছোট বাড়ির যে কবরস্থানটা আছে সেখানে। আমরা বড় বাড়ির কবরস্থানটা দেখে ছোট বাড়ির কবরস্থানটাতে যাচ্ছি, এবং এটা হচ্ছে সেই ছোট বাড়ির কবরস্থানের গেট, যেখানে হচ্ছে সব জমিদাররা কিন্তু শুয়ে আছে। এবং আমরা কবরস্থানের মধ্যে প্রবেশ করেছি, এবং আমরা কিন্তু ওখান থেকে পারমিশন নিয়ে আসছি। ওনার যে বংশধর জাহিদ চৌধুরী ভাই, ওনার কাছ থেকে আমরা পারমিশন নিয়ে আসছি যে আমরা একটু তাদের কবরগুলা একটু দেখবো, কবরগুলো দেখবো, এবং আমরা এখানে কবর জিয়ারত করব। তো এখানে আসে অনেক তথ্য কিন্তু আমি পাইলাম, এবং অনেক মজার মজার কিন্তু জিনিস আমার জানা হইলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আচ্ছা, এটা কি জমিদার, মানে ছোট জমিদারের কবরস্থান না? এবং ওপাশেরটা হচ্ছে বড় জমিদারের কবরস্থান। আচ্ছা, ওখানে আমরা কথা বলে আসলাম। উনি তো হচ্ছে জমিদারের বংশধর জাহিদ চৌধুরী। আচ্ছা, আপনারা কি এনাদের কি মানে পারিবারিক এই কাজগুলা করে থাকেন, নাকি আপনারা সবখানে কাজ? আচ্ছা, আপনাদের কি জমিদারের সম্পর্কে কিছু জানা আছে? আচ্ছা আচ্ছা। তো ইনারা কিন্তু হচ্ছে কবরে সেই সংস্করণের কাজ চলতেছে। যখন বৃষ্টি বা কোনো সময় সমস্যা হলে কবরগুলো একটু ভেঙে দেয় না, ভাঙার পরে কিন্তু এরকম সংস্করণের কাজ করতে হয়। ওয়াহেদুন নবী চৌধুরী, এবং ইনি হচ্ছে এনার পিতার নাম হচ্ছে আলহাজ আফসার উদ্দিন আহমেদ চৌধুরী। আচ্ছা আচ্ছা, 16 আগস্ট 1964 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে, এবং মৃত্যুবরণ করছে হচ্ছে 2017 সালে 17 ফেব্রুয়ারি। ও, এই পাশেরটা ওনার মা, তার পাশেরটা ওনার বাপ। তো দেখেন এখানে সব জমিদার বাড়ির সেই বংশধরগুলো সকলে কিন্তু এই কবরে কিন্তু সমাহিত করা হয়েছে। তো হ্যাঁ, ও পাশে ওরা মূল জমিদার নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এনারা হচ্ছে এই সব এই কবরস্থানটা হচ্ছে সব জমিদারের কিন্তু, এবং মূল জমিদার যারা তাদের কবরস্থান কিন্তু এই যে এই সামনে এটা, এই দেখেন এই আগের, এটা কিন্তু অনেক আগের কবরস্থান। এটা হচ্ছে রহিম উদ্দিন চৌধুরী। রহিম উদ্দিন চৌধুরী নামগুলো কিন্তু
অনেকটা মিশে গেছে। তো আমরা হচ্ছে এই কবরস্থানকে কিন্তু অনেক ভয় করি, কিন্তু না ভাই, অনেক বড় বড় জমিদার দেখেন, কোটি কোটি টাকার মালিক, মনে করেন যে অনেক সম্পদ ছিল তাদের, তারাও কিন্তু এই কবরস্থানে শুয়ে আছে। আর আপনারা আমার কিসের এত অহংকার? অহংকার করে লাভ নেই। যে বড় বড় জমিদাররা শুয়ে আছে হচ্ছে এই কবরস্থানে, একসময় সবাইকে এই কবরস্থানে কিন্তু যেতেই হবে। তো আমরা হচ্ছে জমিদার বাড়ি দেখলাম, জমিদার বাড়ি, কবরস্থান দেখলাম, ছোট কবরস্থান, বড় কবরস্থান দেখলাম, এবং এই সম্পর্কে যা ধারণাটা নিলাম সেটা হচ্ছে অন্যরকম একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা আপনারা অবশ্যই এসে নেবেন। এবং আগে অনেক জমিদার বাড়ি অনেক বিল্ডিং ছিল, কিন্তু এখন কিন্তু কোনো বিল্ডিং নাই। আস্তে আস্তে এগুলা মানে ভেঙে ফেলে জায়গাগুলাকে হচ্ছে সংস্করণের কাজ করতেছে বা বিল্ডিং তুলতেছে, অনেক বাড়িঘর হয়ে গেছে আশেপাশে। এই হচ্ছে অবস্থা বর্তমানের। এবং আমি, আমার একটা নতুন অভিজ্ঞতা হইলো, এবং এই অভিজ্ঞতাটা আমার জন্য খুবই ভালো লাগলো, আমাকে খুবই কাজে দিবে এই অভিজ্ঞতাটা। আমরা এখন আছি হচ্ছে প্রথম কবরস্থানে, জমিদার বাড়ি সেই প্রথম কবরস্থান, এবং এখানে কিন্তু সংস্করণের কাজ চলতেছে। জমিদার বাড়ি সেই কবরগুলোর সংস্করণের কাজ চলতেছে, এবং আমাদের মিস্ত্রি সাহেব, ইনি হচ্ছে সেই কাজে নিযুক্ত আছেন আর কি। তো মিস্ত্রি সাহেব, এই যে আপনারা এই যে জমিদার বাড়ি, সেই জমিদার, বড় বড় জমিদারদের আপনারা কবর সংস্করণ করছেন, কেমন লাগে আপনাদের সেই বিষয়টা? ভালোই লাগে। ভালো লাগে। আপনারা কি এই এনাদের সাথে কি মনে করেন যে এই সবসময় এখানে কাজ করেন? প্রতিটা কাজে আপনারা নিয়োজিত না? এনারা কিন্তু এই জমিদার বাড়ি প্রতিটা কাজে কিন্তু এনারা নিয়োজিত। তো আপনাদের সব ভালো লাগে তো না? আচ্ছা, আপনার বাসা কি এখানেই? আচ্ছা, এনারা অনেকটা সৌভাগ্যবান যে এনারা সেই জমিদারের কবর সংস্করণের কাজ করে থাকেন। যদিও যেহেতু এরকম হচ্ছে খবরে কিন্তু সবাইকে যাইতে হবে এক সময়, আমরা তো সবাই এক সময় খবরের মধ্যে যাবই। দেখ, অনেক ভালো লাগলো এই এই জমিদার বাড়ি দেখতে এসে, এবং কি এনাদের ইতিহাসগুলো জেনে, এবং সবার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সব এখানকার মানুষগুলো, প্রতিটা মানুষ অনেক ভালো, গ্রামের মানুষ অনেক ভালো। আর বিশেষ করে আমার ওনার যে বংশধর জাহিদ চৌধুরী সাহেব, ওনার সাথে কথা বলে আরো আরো অনেক অনেক ভালো লাগলো। উনি আমাকে অনেক তথ্য দিয়েছেন, যেটা আমার ভিডিওর জন্য অনেকটা কাজে দিয়েছে। কিন্তু আমাকে বলা হইলো যে পাশে হচ্ছে জমিদার বাড়ির কিন্তু ঈদগাহ মাঠ আছে, পারিবারিক ঈদগাহ মাঠ আছে, যেখানে ঈদের সময় সকালে নামাজ পড়ে। ওখানে মিস্ত্রিরা এবং জাহিদ চৌধুরী যে ওনার বংশধর আছে, যে ভাই, উনি আমাকে বললো যে পাশে হচ্ছে ঈদগাহ মাঠ আছে, তুমি ওখানে যাই ওই ঈদগাহ মাঠটা একটু দেখাইতে পারো। তো আমরা এখন হচ্ছে ঈদগাহ মাঠটার দিকে যাচ্ছি, এবং দেখেন এমন একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি, কিছুটা আম বাগান দিয়ে ঘেরা, পুরোটা হচ্ছে কিন্তু ঈদগাহ মাঠ একটা। এটা হচ্ছে সকল, পুরোটা কিন্তু হচ্ছে জমিদার বাড়ির কিন্তু সব জায়গা কিন্তু। আর এই আশেপাশে যত এরিয়া আছে পুরাটাই হচ্ছে জমিদার বাড়ির কিন্তু। আর দেখেন এই রাস্তাটা দেখেন, এরকম একটা কাঁচা রাস্তা, বালুময় রাস্তা, এবং সামনেই কিন্তু ঈদগাহ মাঠটা। এবং এখানে জায়গাটা দেখেন কতটা নিরিবিলি। এই গ্রামের মধ্যে এত একটা সুন্দর মানুষ ছিল, এত একটা ভালো মানুষ ছিল। আমি ইতিহাস পড়ে যেটা শুনছি আর কি, যে উনি খুবই ভালো মানুষ ছিল। উনি সবসময় মানুষকে হেল্প করতো, গরিব দুঃখীদেরকে হেল্প করতো। এবং ওনার ইতিহাসটা কিন্তু আমাকে খুবই ভালো লেগেছে, এবং খুবই আমাকে আনন্দদায়ক করেছে বলে কিন্তু আমি আজকে ওনার বাড়িটা দেখার জন্য আসছি, যে ওনার বাসাটা কোথায়, এবং আশেপাশে মানুষগুলোর কাছে শোনার জন্য আসছি আমি, যে কেমন ছিলেন উনি ব্যক্তি হিসাবে, কেমন ছিলেন। এবং দেখেন আমরা হচ্ছে এই জমিদার বাড়ির সেই ঈদগাহ মাঠটাতে এসেছি, এবং এটা ছিল তার ঈদগাহ মাঠ। এখানে মানুষজন নামাজ পড়ে, সামনে ঈদ আসতেছে, ঈদে নামাজ হবে এখানে। এবং এটা হচ্ছে খুবই সুন্দর, গ্রামের মধ্যে এতটা নিরিবিলি, আর এতটা জায়গা জুড়ে ওনাদের এরিয়াটা, মানে আপনারা আসে একটু ভ্রমণ করে যাবেন এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে আপনার দিনাজপুর শহর থেকে 9 কিলোমিটার দূরে। এটাকে বলা হচ্ছে আউলিয়াপুর ইউনিয়ন, এবং ঘুঘুডাঙ্গা বলা হয়। ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি বললে অনেকে এখানে আনে দিবে। তবে আপনারা দিনাজপুর বড় মাঠ থেকে, কাছারি থেকে যে অটোগুলো আছে সেই অটোগুলো নিয়ে আসতে পারেন, এবং বাইকে আসলে তো আপনারা জিজ্ঞাসা করেই আসতে পারবেন। এটার পাশে কিন্তু একটা নদী আছে, আপনাদেরকে একটু জানিয়ে রাখি। এটার পাশে একটা নদী আছে, যে নদীটার নাম হচ্ছে পুনর্ভবা নদী। তো আমরা একটু নদীটাতে দেখবো, যাব। তো সামনে আমি জিজ্ঞাসা করে আসলাম যে পাশে নদীটা আছে। তো সামনে একটা ভাই আসতে, ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? সামনে কি নদী ভাই? সামনে নদী ভাই, যাওয়া যাবে? যাওয়া কোনো সমস্যা নেই তো না? না না। আপনার বাসা কোথায়? ঘুঘুডাঙ্গা। ঘুঘুডাঙ্গায়। এই ভাইয়ের বাসা কিন্তু ঘুঘুডাঙ্গা। ইনি হচ্ছে এখানকার স্থানীয় মানুষ। তো উনি হচ্ছে কাজ করলো, মাঠে কাজ করে আসতেছে। আপনাদের নিজস্ব জমিতে কাজ করলেন নাকি ভাই? আমরা জমিদার বাড়ি দেখতে আসলাম, তার পাশে ভাবলাম যে নদী আছে, নদীটা দেখি একটু। এবং ঠিক আছে ভাই, ধন্যবাদ, হ্যাঁ, ভালো থেকে। তো এখানকার এটা পুরাটা একটা মনে করেন যে অনেক গ্রাম, মানে দিনাজপুরের একটু সাইডে, তো সেজন্য গ্রামের চাষাবাদ, যেমন দেখেন ভুট্টা
ভুট্টা টুট্টা লাগানো হয়েছে এবং কি চাষাবাদের উপরে চলে। তো আমরা একটু নদীটা দেখবো এবং নদীটা দেখতে যাবো যে কেমন সেই নদীটা, পূর্ণপ্রভা নদী। আমি এখন গ্রামের সেই ক্ষেতের সেই মেঠো পথ দিয়ে কিন্তু যাচ্ছি সেই পূর্ণপ্রভা নদীটাতে, নদীটা দেখতে। আর এই দেখেন আমাদের রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো নদীটা হচ্ছে সামনে, জিজ্ঞাসা করে করে আসলাম। তো আমার কিন্তু এই জায়গাগুলো খুবই ভালো লাগে। যদিও এখন বাজে হচ্ছে বিকাল 5:30, প্রায় মাগরিবে আজান দিয়ে দেবে, কিন্তু মাগরিবে আজানের ঠিক আগ মুহূর্তে আমি এই জায়গাটাতে আসলাম এবং নদীটা দেখতে আসলাম। আসলে আমার এই জিনিসগুলো অনেক ভালো লাগে, আমাকে এই জিনিসগুলা খুব টানে। মানে মানুষ বলে না যে আপনার মধ্যে কি ট্যালেন্ট আছে আপনি সেটা দিয়ে সফল হবেন। আমি জানি না আমার মাঝে 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 কি ট্যালেন্ট আছে, আমি কোনটা দিয়ে সফল হবো, কিন্তু আমার আকর্ষণ হচ্ছে এই কেন জানে একটু ঘোরাঘুরি করতে, ট্রাভেল করতে এবং জায়গা জায়গা দেখতে। এই জিনিসগুলো খুব ভালো লাগে। অনেক মানুষ মনে করে যে আমি ঘোরাঘুরি করে মনে হয় টাকা নষ্ট করি, আর এগুলা মনে করেন যে শো আপ করি, কিন্তু আসলে না, আমি শো আপ টপ কিছু করি না। শো আপ করার মতো কোনো কিছুই আমি করি না, কারণ আমি অনেক টাকায় আছে এরকম না। আমার বাবা বা আমার ফ্যামিলি যে অনেক বড় লোক এমন না। আমি এগুলা শুধু আমাকে ভালো লাগে বলেই করি আমি, এবং আমি ভালো লাগে বলে এগুলো করবো। মানুষ যতই যা বলুক, কিন্তু আমি এগুলো করবো, আমার ভালো লাগে আমি করবো, এতটুকুই শুধু আমি জানি। তা আমরা যাচ্ছি হচ্ছে এখন পুনরাবহ নদী দেখতে এবং আপনাদেরকে দেখাবো সেই পুনরাবহ নদী। তারপর আমরা এখান থেকে যাব। ঠিক এটা হচ্ছে সেই পূর্ণাবহ নদীটা, আর এখানে কিন্তু নৌকা আছে। কত সুন্দর একটা জায়গা, দেখেন কত সুন্দর নিরিবিলি। আর এখানে দুজন ভাইও আছে, ওনারা কাজ করতেছে হয়তো বা। আর আমরা হচ্ছে একেবারে নদীর কিনার দিয়ে হাঁটে যাচ্ছি। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা পূর্ণাবহ নদী না? আপনাদের বাসা তো এখানেই না ভাই? ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন ভাই? হ্যাঁ আছি। আপনার বাসা কি এখানে? হ্যাঁ, ওই যে বাড়ির সামনে। কেমন না, এই নৌকাটাতে কি বসা যাবে একটু? হ্যাঁ, বসেন, সমস্যা নেই। আপনাদের নৌকা তো না? হ্যাঁ। তো এখানে আসলে এখানকার মানুষগুলো কিন্তু খুবই চমৎকার। মানে আমি যারাই ভিডিও করতে যাচ্ছি, যেখানেই যাচ্ছি, সবাই কিন্তু কত সুন্দর আমার সাথে কথা বলতেছে। আমাকে চিনে না, জানে না, তারপরেও আমার সাথে কত সুন্দরভাবে কথা বলতেছে তারা। যে মনে হচ্ছে যে আমাকে একদম নিজের মনে করতেছে, চিনে অনেকটা। তো নদীর এই জায়গাটাতে একটা নৌকা আছে, আমি এটাতে একটু বসবো। আমাকে খুবই ভালো লাগলো জিনিসটা, এটাতে বসে একটু দেখতে চাই যে যে এটা নৌকা। এখানে একটু আমি বসবো এবং দেখবো। বাবা, এটা চলে যাবে নাকি? নৌকাটা বাঁধা আছে, নৌকাটা বাঁধা আছে, কিন্তু আমি এখানে একটু উঠতে যাচ্ছি। আসলে সাঁতার জানি না বলে পানি কিন্তু খুব প্রচুর ভয় পাই, ভয় লাগে আমাকে অনেক। এখানে কিন্তু এই নৌকাটা এনারা কিন্তু নদী পারাপারে ব্যবহার করে। ওই সামনে আরেকটা নৌকা দেখা যাচ্ছে, উনি হচ্ছে হয়তো বা মাছ মারার বা কোনো কাজ কাজ করতেছে। আমি নদীটা দেখা শেষ করে কিন্তু যাওয়ার জন্য আসতেছিলাম। তো আসার সময় দেখেন আমার পিছনে একটা অতিথি, সে কিন্তু আমাকে সেফটি দিয়ে দিয়ে আসতেছে। সেই নদী থেকে কিন্তু আমার পিছে পিছে আসতেছে এবং আমি যেভাবে যাচ্ছি, যে পাশ দিয়ে যাচ্ছে ওপাশে কিন্তু সে যাচ্ছে। আর আমি যাওয়ার সময় গেলাম ঠিক মাঠ টাট পার হয়ে। আসার সময় আমি এই রাস্তাটা ভুলে গেছি, সেজন্য জিজ্ঞাসা করে নিলাম। এখানে মাঠে একজন মানুষ কাজ করতেছিল এবং আমি মেন রাস্তায় যাব। এরপর থেকে আমরা চলে যাব আবার সেই দিনাজপুরের শহরে। জমিদার বাড়ি ভ্রমণ করে আমরা এখন দিনাজপুরে ব্যাক করতেছি এবং এই ভ্রমণটা খুবই রোমাঞ্চিত, খুবই ভালো লাগলো আমাকে ভ্রমণটা করে, এবং কি অনেক তথ্য জানা হইলো এবং মন থেকে অনেক শান্তি ফিল করতেছে আর কি সবকিছু দেখে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি গাইস, এবং আমার ভিডিওটা দেখবেন আপনারা, দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।